নমস্কার, খবরের প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। রাম নবমীর দিন অস্ত্র নিয়ে বেরোলে কি হবে, জানিয়ে দিলেন পুলিশ কমিশনার মনোজ ভার্মা। সিভিক ভলান্টিয়ারের পোশাক পরে তৃণমূল নেতার বাড়িতেই চুরি। পুলিশ কি জানালো শুনলে চমকে যাবেন। প্রধানমন্ত্রী পদে আর দেখা যাবে না মোদীকে, সেপ্টেম্বর মাসেই তার অবসর। মোদীর পর কি তিনিই প্রধানমন্ত্রী, জানিয়ে দিলেন যোগী আদিত্যনাথ। চতুর্দিকে হচ্ছে ভূমিকম্প, নিরাপদ নয় কলকাতাও, কোন কোন এলাকায় রয়েছে হাই রিস্ক, জানালো আইআইটি খড়গপুরের গবেষক। তীব্র বিরোধিতার মধ্যে লোকসভায় পেশ ওয়াকফ সংশোধনী বিল, আলোচনায় অংশ নিচ্ছেন অমিত শাহ। মুসলিম সম্পত্তি চলে যাবে সরকারের অধীনে, দলীয় কার্যালয়ের সামনেই বেলঘড়িয়ায় তৃণমূল কর্মী খুন, রাতভর রাস্তায় পড়ে রইল দেহ। চৈত্রের গরমে স্বস্তির বৃষ্টির পূর্বাভাস, বুধে ভিজবে কোন জেলাগুলো, জানুন আজকের আবহাওয়ার আপডেট। প্রতিদিন সঠিক খবর নিয়মিত শোনার জন্য সাবস্ক্রাইব করুন নববার্তা ইউটিউব চ্যানেলটিকে। আসছি বিস্তারিত খবরে। রাম নবমীর আগে সতর্ক পুলিশ, কসবা থানার আধিকারিকদের সঙ্গে বৈঠক পুলিশ কমিশনার মনোজ ভার্মার। উৎসবে কেউ বাধা দিলে ব্যবস্থা নেওয়া হবে, অস্ত্র নিয়ে রাস্তায় বেরোলে আইন অনুযায়ী ব্যবস্থা, এমনই কড়া বার্তা দিয়েছেন সিপি। মঙ্গলবার তিলজলা, গার্ডেনরিচ সহ বিভিন্ন এলাকার যে সকল জায়গা থেকে রাম নবমীর মিছিল বেরোতে পারে সেই সব স্থান পরিদর্শন করেন সিপি। পরিষ্কার বার্তা দেন, কোথাও কেউ যদি অশান্তি ছড়ানোর চেষ্টা করেন, পুলিশ আগে থেকেই সচেষ্ট থাকবে, প্রয়োজনে পদক্ষেপও করা হবে। এর পাশাপাশি নজর রাখা হচ্ছে সোশ্যাল মিডিয়াতেও, কারণ হাওড়ার শ্যামপুর এলাকায় যে ধরনের প্ল্যাকার্ড তৈরি করে অশান্তির চেষ্টা করা হয়েছে তার জন্য পুলিশ গ্রেপ্তারও করেছে। তাই রাম নবমীর দিন যাতে কোনো রকম অশান্তি না ছড়ায় তৎপর রয়েছে পুলিশ। এদিন মনোজ ভার্মা বলেন, কোনো রকম অশান্তি যাতে না হয় সেই চেষ্টাই করা হচ্ছে, আর কেউ যদি সেই চেষ্টা করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ওই অতিরিক্ত পুলিশ ফোর্স থাকবে। সকলকে বলছি, কেউ প্ররোচনায় পা দেবেন না, অস্ত্র নিয়ে বেরলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কেউ যেন এটা ভুল ধারণায় না থাকেন যে কোনো অ্যাকশন নেওয়া হবে না। হাওড়ার বেলুডের ভোটবাগান এলাকায় ঈদের দিনের একটি ঘটনা প্রকাশ্যে আসায় চাঞ্চল্য ছড়িয়েছে। বেলুড এলাকার প্রভাবশালী তৃণমূল নেতা বলে পরিচিত রিয়াজ আহমেদ, তার বাড়িতেই গতকাল চুরির ঘটনাটি ঘটেছে। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, এক ব্যক্তি সিভিক ভলান্টিয়ারের পোশাক পরে ওই তৃণমূল নেতার বাড়িতে ঢুকেছিলেন। সেই সময় তৃণমূল নেতা রিয়াজ বাড়িতে ছিলেন না। তার মা ও ভাইকে অভিযুক্ত ওই ব্যক্তি জানিয়েছিলেন তাকে দাদা পাঠিয়েছে। এরপরেই ওই বাড়ি থেকে একটি স্ট্যান্ড ফ্যান ও 5টি চেয়ার নিয়ে তিনি চম্পট দেন। ওই ব্যক্তির কথা শুনে তৃণমূল নেতার পরিবারের সদস্যদের মনে হয়েছিল তিনি রিয়াজের পরিচিত। তবে ঘটনাটি প্রকাশ্যে আসার পরেই চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে ওই ব্যক্তি আদৌ সিভিক ভলান্টিয়ার নয়, সে এমন চুরিতে আগেও অভিযুক্ত। পুলিশ তার খোঁজে তল্লাশি চালাচ্ছে। নরেন্দ্র মোদীর পর বিজেপির মুখ কে হবেন তা নিয়ে জল্পনা দীর্ঘদিনের। ইতিমধ্যে 74 বছর বয়স হয়েছে প্রধানমন্ত্রীর, তাই তিনি যে আর বেশিদিন বিজেপির শীর্ষ নেতৃত্বের দায়িত্ব সামলাতে পারবেন না তা এক প্রকার আন্দাজ করা যায়। তাই আগামীতে মোদীর সাবস্টিটিউট হিসেবে অনেকেই অমিত শাহ এবং যোগী আদিত্যনাথের নাম সামনে আনছেন। বাড়ছে জল্পনা। এবার সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করলেন স্বয়ং যোগী। সম্প্রতি এক সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে তাকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে আদিত্যনাথ বলেন, রাজনীতি আমার কাছে পূর্ণ সময়ের কাজ নয়। আমি মনে প্রাণে একজন যোগী, তবে তার অনুগামীরা তাকে পরবর্তী প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চান কিনা। এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, সবকিছুরই একটা সময় আছে। উল্লেখযোগ্য বিষয় হল বারাণসীতে নরেন্দ্র মোদীর জয়ের ব্যবধানও কমেছিল বেশ খানিকটা। অযোধ্যায় রাম মন্দির বানিয়েও জিততে পারেননি বিজেপি প্রার্থী। এই প্রেক্ষাপটে যোগী আদিত্যনাথের সঙ্গে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সম্পর্ক নিয়েও নানা আলোচনা চলছে। এখন বিজেপির ভবিষ্যৎ কার হাতে যায় সেটাই দেখার বিষয়। গত শুক্রবার ভয়ঙ্কর ভূমিকম্পে কেঁপে ওঠে ভারতের প্রতিবেশী রাষ্ট্র মায়ানমারের মাটি। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 7.7। সেই ভূমিকম্পের রেশ এসে পৌঁছেছিল কলকাতাতেও।
শুক্রবারের তীব্র ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে মায়ানমার। তাসের ঘরের মতো ভেঙে পড়েছে একাধিক বহুতল থেকে শুরু করে সৌধ ও মসজিদ। আইআইটি খড়গপুরের একটি রিপোর্ট বলছে, কলকাতায় ভূমিকম্প হলে সবথেকে বেশি ক্ষতির সম্মুখীন হতে পারে পার্ক স্ট্রিট, সল্টলেক, নিউ টাউন, নোয়াপাড়া, রাজারহাট, সিথি, দক্ষিণদাড়ি, দমদম, নাগের বাজার, গোপালপুর, তেঘুরিয়া, বেড়াবেড়ি, দুর্গানগর এবং মহিষবাথান এলাকা। এছাড়াও বড় ক্ষতির মুখোমুখি হতে পারে বেলুড়, বগরোবা, শ্যামবাজার, বরাহনগর, দেওড়া, গোবরা, ধাপা, বেহালা, রাজডাঙ্গা, বালি, কোনা, মহেশতলা, আলিপুর, মেটিয়াবুরুজ, যাদবপুর, কালীঘাট, ঢাকুরিয়া, ঠাকুরপুকুর, সাতঘোড়াতেও হানা দিতে পারে মাঝারি আকারের ভূমিকম্প। লোকসভায় পেশ হল ওয়াকফ সংশোধনী বিল। বিতর্কিত বিল পেশ করলেন বিজেপি সরকারের সংখ্যালঘু মন্ত্রী কিরেন রিজিজু। সংসদে আলোচনায় অংশ নিচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ইতিমধ্যে শুরু হয়েছে ম্যারাথন আলোচনা। এদিকে ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে লোকসভার বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন কংগ্রেস সাংসদরা। ফের রক্তাক্ত বেলঘরিয়া। দলীয় কার্যালয়ের সামনে তৃণমূল কর্মীকে গুলি করে খুনের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে বুধবার সকালে তুমুল উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত। জানা গিয়েছে, বুধবার সকালে বেলঘরিয়ায় তৃণমূল কার্যালয়ের সামনে রাস্তায় এক যুবককে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। কাছে যেতেই দেখা যায় পড়ে রয়েছেন তৃণমূল কর্মী রেহান খান। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় থানায়। পুলিশ ও স্থানীয়রা যুবককে উদ্ধার করে সাগর দত্ত মেডিকেল কলেজে নিয়ে যায়। সেখানেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এরপরই প্রকাশ্যে আসে চাঞ্চল্যকর তথ্য। বেলঘরিয়ার তৃণমূল কার্যালয় চত্বর স্বাভাবিকভাবেই জনবহুল। তা সত্ত্বেও কেন কেউ যুবককে উদ্ধার করলেন না? পুলিশের কাছে খবর পৌঁছতে কেন এত দেরি? এর পাশাপাশি গোটা ঘটনায় বড় প্রশ্ন, কেন এই হত্যাকাণ্ড? রাজনীতির কারণেই খুন নাকি অন্য কিছু? পুলিশের তরফে জানানো হয়েছে, দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। দ্রুতই অভিযুক্তদের ধরা হবে। গোটা ঘটনাটা স্পষ্ট হবে। এবার নজর রাখবো আজকের আবহাওয়ার খবরে। চৈত্রের চাঁদি ফাটা গরমে নাজেহাল দশা সাধারণ মানুষের। ট্রেন, বাস, রাস্তায় গলদঘর্মহাল। এই অবস্থায় সতির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পূর্বাভাস অনুযায়ী আজ বুধবার থেকে পরিবর্তন হবে দক্ষিণের আবহাওয়া। এদিন বৃষ্টিতে ভিজবে পশ্চিমের 3 জেলা। সেই তালিকায় রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম। বৃহস্পতিবারও উপকূলবর্তী ও পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস। হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণবঙ্গ জুড়ে গরম ও অস্বস্তিজনক আবহাওয়া থাকবে। পশ্চিমের জেলায় গরম অনেকটাই বেশি অনুভূত হবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে। গরমের সঙ্গে যুক্ত হবে আর্দ্রতা। তবে বেলার বাড়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইবে বলে পূর্বাভাস। আগামীকাল বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে। বৃষ্টি হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমানে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের পূর্বাভাস রয়েছে। রবিবার ও সোমবার পূর্বের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এদিকে কলকাতার তাপমাত্রায় খুব একটা পরিবর্তন হবে না। গরমের সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। আকাশ মূলত পরিষ্কারই থাকবে। তবে বৃহস্পতিবার থেকে হাওয়ার বদল হতে পারে। আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে। আজ সর্বনিম্ন তাপমাত্রা 26.5 ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.6 ডিগ্রি। অন্যদিকে উত্তরবঙ্গেও তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না। তবে শুক্রবার বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে। রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা আরও একটু বাড়বে। এই 3 জেলার সঙ্গে মালদহে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ধন্যবাদ সবাইকে।